আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ইংলিশ মজা জবের ধারাবাহিক আয়োজন সাধারণ জ্ঞানের বিশেষ ক্লাস, এবং সেই বিশেষ ক্লাসে আমি শাহিন স্যার হাজির হয়ে গেলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, এবং এই টপিকটা আমরা আমাদের চাকরির প্রায় পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন আসে। কিছু প্রশ্ন গদ বাঁধা ধরা বাঁধা কিছু টপিক আছে, কিছু বিষয় আছে যেটা থেকে প্রশ্ন আসে। তো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ব্রিটিশ শাসকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সংস্কার। ঠিক আছে, এখন আপনি এ যাবৎ যত ক্লাস করেছেন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, বিভিন্ন কোচিংয়ে আপনি এই ক্লাসটা করেছেন ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা বা ব্রিটিশ শাসনের শুরু থেকে শেষ, মানে ব্রিটিশ শাসন পড়েছেন। কিন্তু পরীক্ষায় যেটা আসে সেটা আপনি পড়েন না, সেভাবে পড়েন না। পরীক্ষা যেভাবে আসে সেভাবে না পড়ার কারণে আপনি এই জায়গা থেকে সঠিক উত্তরগুলো করতে পারেন না, অথবা অনেক কনফিউশন তৈরি হয়, ভুলে যান তথ্য। তো আজকের এই ক্লাস করার পরে ইনশাল্লাহ আপনি এই তথ্যগুলো আর ভুলবেন না। কারণ একটু খেয়াল করুন, বোর্ডে একটু খেয়াল করুন, ব্রিটিশ শাসকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সংস্কার। আমি একটু আগে বললাম যে আপনি ব্রিটিশ শাসন আমল পড়েছেন, লর্ড ক্লাইভ কি করেছে, লর্ড বেন্টিং কি করেছে, লর্ড হার্ডিন্স কি করেছে, হ্যাঁ, সিপাহী বিপ্লব কখন হয়েছে, এভাবে পড়েছেন, ইতিহাস পড়েছেন। কিন্তু পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আপনি ঠিক সেভাবে পড়তে ব্যর্থ হয়েছেন। এই টপিকে আমার মনে হয় না যে আপনি কখনো ক্লাস করেছেন। কেউ আপনাকে ক্লাসে বলেছে যে ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সংস্কার, এই নাম দিয়ে আপনাকে মনে হয় এতদিনে কেউ পড়ায়নি। আজকের এই ক্লাসটা করেন, আশা করি যে এই ব্রিটিশ আমল থেকে আপনার চাকরির পরীক্ষা বলেন বা অ্যাডমিশন টেস্ট বলেন, এইখান থেকে আপনি আর ভুল করবেন না ইনশাল্লাহ। অনেকেই যোগ দিয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আমরা সময় ক্ষেপণ না করে শুরু করব। বলছিলাম যে আপনি এতদিন ব্রিটিশ শাসন নিয়ে যা পড়েছেন, ভুল পদ্ধতিতে পড়েছেন, সেজন্য আপনি পারেন না। কিভাবে ভুল পদ্ধতিতে পড়েছেন আমি ক্লাস শুরু করার আগে সেই জায়গাটা একটু উদাহরণ দিতে চাই আপনাকে। ঘটনা হচ্ছে, আমি যদি বাংলার কথা বলি, মনে করেন যে আপনি বাংলা ব্যাকরণ পড়ছেন। বাংলা ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে সন্ধি, তাই না? এই সন্ধি থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন আসে। এবার আপনি সন্ধি এই টপিকটা ভুল করেন, সন্ধি বিচ্ছেদ পারেন না। পরীক্ষায় কি আসে বলেন তো? সন্ধি বিচ্ছেদ করতে আসে নাকি বিচ্ছেদ করা শব্দ জোড়া দিতে আসে? একটু সহজ করি, পরীক্ষায় কি এটা আসে, বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কি, সেটা আসে, নাকি এইভাবে আসে, বিদ্যা যোগ আলয় সমান সমান কি? এইভাবে আসে কি প্রশ্নটা? এভাবে আসে না, তাই না? প্রশ্ন আসে এইটা। আপনাকে মূলত নিয়ম আপনি পড়েন যে অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার আসলে উভয় মিলে আকার হয়, এইটা পড়েন। কিন্তু পরীক্ষায় কি এটা আসে, অকার কিংবা এই যে এখানে আকার দুইটা মিলে হলো কি আকার, এইটা আপনি পড়েন। কিন্তু পরীক্ষায় কি এটা আসে? পরীক্ষায় এটা আসে না, পরীক্ষা আসে এটা। তাহলে আপনি পড়েন সন্ধি কিভাবে যোগ করতে হবে, কি সন্ধি কিভাবে করতে হবে, যোগ করতে হবে দুটো শব্দ, কিন্তু পরীক্ষা আসে কিভাবে বিচ্ছেদ করতে হবে। ঠিক এই কারণেই আপনি সন্ধি বিচ্ছেদ পারেন না। আপনি যদি পড়তেন যে এইটা পড়তেন, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়, তাহলে এটা আপনি ভুলতেন না। আপনি যদি পড়তেন রবি যোগ ইন্দ্র, আরেকটা উদাহরণ দিই, আমি আসলে বাংলা ক্লাস নিচ্ছি না, সাধারণ জ্ঞানী ক্লাসই নিব, কিন্তু আপনাকে বোঝার সুবিধার্থে একটু বলি। আপনার পরীক্ষায় আসে রবীন্দ্র, একটা খুবই গুরুত্বপূর্ণ সন্ধি আসে রবীন্দ্র, তাই না? এর সন্ধি কি? সন্ধি বিচ্ছেদ কি, এটা আসে। এখন আপনি পড়েন যে
ইকার, হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকারের পরে যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার আসে তাহলে উভয় মিলে দীর্ঘ ইকার হয়। এইটা তো আপনি পড়েন। সেজন্য রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ পারেন না। পরীক্ষায় অপশন থাকে রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, আবার মানে এভাবে চারটাই হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকারের এই ব্যাপারটা চারটা অপশনেই থাকে। এবার আপনি এটা পারেন না, কারণ আপনি পড়েছেন হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের পরে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের আসলে উভয় মিলে দীর্ঘ ইকার হয়। চারটা অপশনে হ্রস্বই দীর্ঘই আছে, আপনি পারেন না। আপনি যদি পড়তেন যে এইটা হচ্ছে রবীন্দ্রের সঠিক সন্ধি বিচ্ছেদ তাহলে এটা আর আপনার ভুল হতো না। যাই হোক, আমি মূল আলোচনায় যাই। আপনি এতদিন পড়ে এসেছেন লর্ড ক্লাইভ কি করেছে, আপনি এতদিন পড়ে এসেছেন লর্ড বেন্টিং কি করেছেন, এই জন্য আপনি ব্রিটিশ শাসন থেকে প্রশ্ন আসলে ভুল উত্তর দেন বা পারেন না। ঠিক আছে, তাহলে এবার আমরা সাধারণ জ্ঞানের এই জায়গা থেকে কি প্রশ্ন আসে সেটা দেখি। একটু খেয়াল করেন, এখানে তিনটা প্রশ্ন, বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, আমি জাস্ট একটা করে নিয়েছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে প্রথম রাজস্ব বোর্ড, এই জায়গাটা খেয়াল করতে হবে, রাজস্ব বোর্ড স্থাপন করে কে? আসছে কি সংস্কারের নাম। আমার টপিক দেখেন, উপমহাদেশে ব্রিটিশ শাসকদের গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সংস্কার। মানে ব্রিটিশ শাসকরা তাদের শাসনামলে এই উপমহাদেশে কি কি সিদ্ধান্ত নিয়েছে এবং কি কি সংস্কার করেছে, এই সিদ্ধান্ত এবং সংস্কার আসে। আর আমরা পড়ি যে ওয়ারেন হেস্টিং কি করেছে, হ্যাঁ, লর্ড ক্লাইভ কি করেছে, এগুলো পড়ি। কিন্তু দেখেন প্রশ্ন এসছে এইটা সংস্কারের নাম দিয়ে, যে রাজস্ব বোর্ড কে স্থাপন করেছে। প্রশ্ন এসেছে চিরস্থায়ী বন্দোবস্ত কে কত সালে প্রবর্তন করে বা কে প্রবর্তন করে, এভাবেও আসে। আবার সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে। দেখেন প্রশ্ন প্রত্যেকটাতেই সিদ্ধান্ত বা সংস্কারের কথা এসেছে। সুতরাং আজকে আমরা পড়ব সিদ্ধান্ত এবং সংস্কার। ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকরা আমাদের উপমহাদেশে শাসন করার সময় এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, এমন কিছু সংস্কার কাজ করেছিলেন যার প্রভাবে আমাদের পুরো ইতিহাস বদলে গেছে, আমাদের পুরো উপমহাদেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা বদলে গেছে। আমরা এরকম কিছু সিদ্ধান্ত বা সংস্কারের কথা বলবো। এই প্রশ্নগুলোর উত্তর আমি এখন দেব না, এই প্রশ্নগুলোর উত্তর আজকের ক্লাস শেষে আপনি নিশ্চয়ই দিতে পারবেন। তাহলে আমরা শুরু করি মূল ক্লাস। দেখেন ব্রিটিশদের মোটামুটি 11টা সিদ্ধান্ত এবং সংস্কার নিয়ে আমি আপনাদের বলবো, যেগুলো পরীক্ষায় অত্যন্ত বেশি আসে। তো এই বেশি আসা সিদ্ধান্তগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে দ্বৈত, এই শব্দটাকে একটু খেয়াল করবেন, দ্বৈত, এটা দ্বৈত না কিন্তু, হ্যাঁ, ওই যে আলাদিনের প্রদীপের দ্বৈত না, এটা হচ্ছে দ্বৈত। দ্বৈত মানে দুই জনের শাসন। দ্বৈত মানে কি? দুই জনের, দ্বৈত মানে দুই জনের। হ্যাঁ, এবার দ্বৈত শাসন আসলে কি? আমরা জানি যে পলাশী যুদ্ধের মাধ্যমে 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যখন হেরে যান, এরপরে উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পথ সুগম হয় বা শাসন শুরু হয় আক্ষরিক অর্থে। প্রকৃতপক্ষে যখন 1764 সালে বক্সারের যুদ্ধ হয়, মীর কাসিম যখন হেরে যান, তখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সরাসরিভাবে শুরু হয়। এবার কত সময় বললাম? 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। এটা হচ্ছে একটা চূড়ান্ত মীমাংসকারী যুদ্ধ উপমহাদেশের। এবার এই বক্সারের যুদ্ধের পরে 1765 সালে, একটু সালটা খেয়াল করি আমরা, 1765 সালে লর্ড ক্লাইভ এই ভারতীয় যে অধিকৃত জায়গাটা, যেটা নবাবের অধীনে ছিল, সেই জায়গাটার শাসন ব্যবস্থা নিজের হাতে গ্রহণ করে। শুধু নবাব না, পরে মোগল সাম্রাজ্য যতটুকু ছিল এবং পরে তো পুরো উপমহাদেশই দখল করে ফেললো তারা। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে লর্ড ক্লাইভ যখন শাসন ক্ষমতায় আসলেন, তখন তিনি এই দেশের শাসন ব্যবস্থা দুই ভাগে ভাগ করে দিলেন। কিছু ক্ষমতা রাখলেন নিজের হাতে, কিছু বিষয় ছেড়ে দিলেন নবাবের হাতে। এই দুইজনের শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে দ্বৈত শাসন। দেখেন এই লাইনটা আমরা একটু খেয়াল করি যে দ্বৈত শাসন কি ব্যবস্থা কি? একটি হলো দায়িত্বহীন ক্ষমতা আর একটি হলো ক্ষমতাহীন দায়িত্ব। মানে
লর্ড ক্লাইভ নিজের হাতে যেটা নিলেন সেটা হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা। তিনি ক্ষমতা গ্রহণ করলেন কিন্তু তার কোনো দায় দায়িত্ব নাই এ দেশের মানুষের প্রতি। আর নবাবের হাতে যেটা থাকলো সেটা হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব, দায়িত্ব থাকলো কিন্তু ক্ষমতা থাকলো না। এই কথাটা খুব ইন্টারেস্টিং। আসলে বিষয়টা হচ্ছে নবাবের হাতে দেওয়া হলো নেজামত বা বিচারের ক্ষমতা, আর কোম্পানির হাতে মানে লর্ড ক্লাইভ নিজের হাতে রাখলেন রাজস্ব এবং প্রতিরক্ষা খাত নিজের হাতে রাখলেন। ব্যাপারটা কি, নেজামত বা শাসন বা বিচার, এইটা ধরেন যে দেশে কোনো অপরাধ হয়েছে, কেউ চুরি করেছে, কেউ খুন করেছে, এবং কেউ খুন করা বলতে ভারতীয়দের মধ্যে শুধু এই নবাব কার বিচার করতে পারবেন, শুধু ভারতীয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সাহেব, একজন অফিসার একজন এদেশের কৃষককে মেরে ফেললো, তার কিন্তু কোনো বিচার নবাব করতে পারবেন না। তার মানে এই নবাব তার হাতে দুইটা ক্ষমতা থাকলো, তিনি শাসন করবেন আর বিচার করবেন। এই দেশীয় লোকজন কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে তার বিচার করবেন। আর কোম্পানি নিজের হাতে তুলে নিল কোন কোন ক্ষমতা, একটা হচ্ছে রাজস্ব মানে ট্যাক্স, টাকা পয়সা সব কোম্পানি ইনকাম করবে, আয় ব্যয় সে নিজে দেখবে। আর একটা প্রতিরক্ষা মানে বিদেশিদের আক্রমণ থেকে দেশকে সুরক্ষিত করার এই দুইটা বিষয় নিল কোম্পানি। তার মানে দেখেন এক বনে দুই বাঘ হলো, এক বনে দুই বাঘ হলে যেমন বনে অশান্তি তৈরি হবে, আমরা এক বনে দুই বাঘ মানে অশান্তি বুঝি, ক্ষমতার ভারসাম্যহীনতাকে বুঝি, ঠিক এইখানেও এই ব্যবস্থাই হলো। এই ব্যবস্থার কারণে এই ব্যবস্থাকে বলা হচ্ছে দ্বৈত শাসন। দ্বৈত শাসন কি আমরা নিশ্চয়ই বুঝেছি, দুইজনের শাসন, একজন বিচার করবে আর আরেকজন সমগ্র টাকা পয়সা আয় ব্যয় নিজের নিয়ন্ত্রণে রাখবে এবং প্রতিরক্ষা ব্যবস্থা দেখবে। এই দুইজনের শাসনকে বলা হচ্ছে দ্বৈত শাসন। এটা কে করেছিলেন? লর্ড ক্লাইভ, লর্ড রবার্ট ক্লাইভ, হ্যাঁ তিনি করেছিলেন। এবং এটি হয়েছিল 1765 সালে। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ এই দুইটাই তথ্য, যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে এবং কখন, কে এবং কখন, হ্যাঁ এটা খ। তো কে এবং কখন এই দুইটা জিনিস জানলেই চলবে। এবার আমরা দ্বৈত শাসনের ফলে কি হয়েছিল সেটা একটু দেখব জাস্ট এক নজরে। দ্বৈত শাসনের ফলে 1770 সালে একটা দুর্ভিক্ষ হয় এদেশে। স্বাভাবিকভাবেই দুর্ভিক্ষ হওয়ারই কথা ছিল, কারণ দুইজনের হাতে ক্ষমতা, কেউ জনগণের দিকে দেখবে না। ব্রিটিশদের হাতে রাজস্ব ইনকামের ব্যবস্থা মানে ব্রিটিশরা এই দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী যারা ছিল তাদের সবার কাছ থেকে যেভাবে ইচ্ছা সেভাবে ট্যাক্স নির্ধারণ করে অন্যায় অত্যাচার করে রাজস্ব আদায় করত। ফলে দেশের কৃষি ধ্বংস হয়ে যায়, খাদ্য উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে, ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ে এবং খাদ্যের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয়। সালটা কখন? খুবই গুরুত্বপূর্ণ একটা সাল, 1770 সাল, ঠিক আছে। এবং এই 1770 সালে যে দুর্ভিক্ষ দেখা দিল এই ভারতে, সেটার নাম ছিল 76-এর মন্বন্তর, ঠিক আছে। এই 76-এর মন্বন্তরে প্রায় 1 কোটি মানুষ না খেয়ে মারা গেছিল আমাদের উপমহাদেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চল মিলে। এইটা এতদূর পর্যন্ত নিশ্চয়ই বুঝেছেন যে দ্বৈত শাসন, দুজনের শাসন ক্লাইভ চালু করেছিল 1765 সালে। এর প্রভাবে 1770 সালে একটা দুর্ভিক্ষ হয় যাকে বলা হচ্ছে 76-এর মন্বন্তর। এখানে 1 কোটিরও বেশি মানুষ না খেয়ে মারা গেছিল। এই ব্যবস্থাকে বাতিল করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং 1772 সালে। আর লর্ড ক্লাইভ আত্মহত্যা করেছিলেন অপমানে, হ্যাঁ তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো। বিভিন্ন আরো অনেক প্রেক্ষাপট ছিল এবং এই প্রেক্ষাপটে 1774 সালে উনি আত্মহত্যা করেছিলেন, বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো এই রবার্ট ক্লাইভ কবে আত্মহত্যা করলেন এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমাদের এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি কি? গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে এই সালটা, এই মন্বন্তরের নামটা, আর এটা রহিত বা বাতিল করলেন কে, এই 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 সালটা আর নামটা, ওয়ারেন হেস্টিং আর 1772 সালে। এতটুকু মনে রাখবো আমরা। আমাদের প্রথম ব্রিটিশদের দ্বারা গৃহীত এই উপমহাদেশের প্রথম সিদ্ধান্ত ছিল দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা। দ্বিতীয় সিদ্ধান্ত ছিল 5 শালা বন্দোবস্ত। 5 শালা বন্দোবস্ত, 5 শালা, এই শালা মানে হচ্ছে শাল, এই শালা মানে কি? শাল। তার মানে 5 বছরের
চুক্তি, বন্দোবস্ত মানে চুক্তি। আমরা একটু ক্লিয়ার করি ব্যাপারটা, এটা হচ্ছে সাল, আর এই টোটালটার মানে হচ্ছে 5 বছরের চুক্তি। হ্যাঁ, 5 বছরের চুক্তি। কি আসলে এটা? পাঁচশালা বন্দোবস্ত হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নির্ধারিত বাংলা, বিহার এবং উড়িষ্যার ট্যাক্স আদায়ের যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পাঁচশালা মানে 5 বছরের জন্য ট্যাক্স আদায়ের একটা চুক্তি। এই ব্যবস্থা চালু করেছিলেন কে? লর্ড ওয়ারেন হেস্টিং। লর্ড ওয়ারেন হেস্টিং 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করে এই পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। এর আন্ডারে কি হচ্ছিল? এই ব্যবস্থায় জমিদাররা 5 বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো জমিদারদের উপরে, এবং তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে খাজনা আদায় করা হতো। কোম্পানি 5 বছর পর পর নতুন করে ইজারা দিত। তারপরে কি হতো? পরবর্তীতে লর্ড কর্নওয়ালিস এটাকে 1789 সালে এই ব্যবস্থাকে 10 শালা ব্যবস্থায় রূপান্তর করেন। আর লর্ড ওয়ারেন হেস্টিং উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন। এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো এইবার আমরা আরেকটু ব্যাপারটা সামারি করি। পাঁচশালা বন্দোবস্ত কি জিনিস? ব্রিটিশদের গৃহীত দ্বিতীয় পদক্ষেপ এই উপমহাদেশে। এটা হচ্ছে ট্যাক্স আদায়ের একটা ব্যবস্থা। 5 বছরের জন্য জমিদারদের মধ্যে জমি দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট পরিমাণে খাজনা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হতো 5 বছরের চুক্তিতে। এই 5 বছর মেয়াদ শেষ হলে নতুন করে আবারও চুক্তি দেওয়া হতো। এখন আমরা আমাদের গ্রাম অঞ্চলে দেখি যে অনেক পুকুর খনন করা হয় এবং এই পুকুরগুলো 5 বছরের জন্য 10 বছরের জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়। আমরা এটা ভালো বুঝি, 5 বছর 10 বছরের জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়। এই 5 বছর বা 10 বছর শেষ হওয়ার পরে পুকুরের মালিক আবার নতুন করে আরো একজন পুকুর চাষিকে এইটা কন্ট্রাক্ট দেয় নতুনভাবে ডিল করে। ঠিক এই ব্যবস্থাই হচ্ছে পাঁচশালা ব্যবস্থা। এই ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং, এবং এইটাকে পরবর্তীতে লর্ড কর্নওয়ালিস পরবর্তী শাসক যিনি এসেছিলেন এটাকে 10 শালা ব্যবস্থায় রূপান্তর করেছিলেন। তার মানে 5 শালা আর 10 শালা ব্যাপারটা একই, একটা 5 বছরের চুক্তি, একটা 10 বছরের চুক্তি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং। লর্ড ওয়ারেন হেস্টিং তিনি কি করেছিলেন? এই উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। আমরা এখন NBR বলি, বাংলাদেশের রাজস্ব আদায়ের কাজে নিয়োজিত যে প্রতিষ্ঠান তাকে আমরা বলি NBR, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ঠিক এই ব্যবস্থার সূত্রপাত ঘটেছিল ভারতে লর্ড ওয়ারেন হেস্টিং এর শাসনামলে। ঠিক আছে, এবার আমরা তৃতীয় সিদ্ধান্ত বা সংস্কারের দিকে যাব, চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা একটু খেয়াল করেন, এই চিরস্থায়ী বন্দোবস্ত 5 শালা 10 শালা দ্বৈত সবগুলোই খাজনা আদায়ের সঙ্গে রিলেটেড। ব্রিটিশরা এদেশ দখলই করেছিল আর্থিক তাদের উন্নয়নের জন্য। এই যে বর্তমানে ব্রিটেন এত মানে ধনী, তাদের জাদুঘরে এত মহামূল্যবান সব রত্ন, হ্যাঁ, সব মনুমেন্ট, তারপরে বিভিন্ন নিদর্শন, এই সবগুলো ব্রিটিশরা আসলে মানে একেবারে খাঁটি বাংলা ভাষায় বললে তারা ফকির জাতি ছিল, এবং তারা বিশ্বের বিভিন্ন দেশ মানে আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া, বিশ্বের বিভিন্ন দেশ দখল করে সেই দেশগুলো থেকে শোষণ করে চুরি ছিনতাই করে তারা এখন এই ধনী হয়েছে এবং আমাদের অনেক বড় বড় নীতি নৈতিকতার গল্প শোনায়। কিন্তু ব্রিটেনরা আসলে চোরের একটা জাতি, হ্যাঁ, ইংরেজরা আসলে কি চোরের জাতি। তো যাই হোক, আমরা কাউকে গালি দিব না। তো তারা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এখন দেখেন, সবকিছুই ছিল তাদের টাকা উপার্জনের মাধ্যম। তারা প্রথমে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলো, নবাবকে বললো ঠিক আছে ভাই, আপনি ইয়ে করেন, আপনি বিচার করেন, আর আমরা ট্যাক্সের বিষয়গুলো দেখে নিচ্ছি। এরপরে দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষের পরে পরবর্তী ব্যবস্থা আসলো 5 শালা ব্যবস্থা। 5 বছরের জন্য চুক্তি দেওয়া হলো, এরপরে 10 বছরের জন্য চুক্তি দেওয়া হলো, কিন্তু তাতেও খুব একটা সুবিধা হচ্ছিল না, স্থিতিশীলতা আসছিল না। এই জন্যে আরেকজন শাসক, ব্রিটেনের আরেকজন প্রতিনিধি শাসক, যার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তিনি এই জমির খাজনা আদায়ের জন্য একটা নতুন ব্যবস্থা চালু করেন, যাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। মানে এককালীন, মানে তোমাকে বললো যে তোমাকে 5 বছর না বা 10 বছর না, তুমি একবারে এই জমির মালিক। কাকে বললো? জমিদারদের বললো। এই ব্রিটিশ শাসক কর্নওয়ালিস জমিদারকে বললো যে তুমি একেবারে আজীবনের জন্য এই জমির মালিক,
এবং এর জন্য আমাকে এই হারে নির্দিষ্ট এই পরিমাণে খাজনা দিতে হবে। এইটার নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এটা কখন হয়েছিল? 1793 সালে। এত গুরুত্বপূর্ণ এই সালটা এবং এত গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাটা, পরীক্ষায় ব্রিটিশ শাসনামল থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটাই আসে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন বা কখন প্রবর্তন করেছিলেন। তাহলে আমরা এই নামটা এবং এই সালটা একেবারে মনের মধ্যে গেঁথে নিব যে লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিলেন। আর কোথাও লিখিত পরীক্ষা যখন দিতে যাবেন সাধারণ জ্ঞানের প্রশ্ন আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কি। এটা আসলে ভূমি রাজস্ব আদায় করার একটা ব্যবস্থা। আচ্ছা, এই ব্যবস্থার ফলে কি হয়েছিল আমরা একটু দেখে নেব একেবারে এক নজরে। এই ব্যবস্থার ফলে জমিদাররা জমির মালিকানা পেতেন এবং নির্দিষ্ট পরিমাণে তাদেরকে রাজস্ব নির্ধারণ করা হতো, যেটা একটু আগেই বললাম। এই ব্যবস্থা সরকারের জন্য একটি স্থিতিশীল মানে রাজস্ব ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল। আর এটার আরেকটা নাম হচ্ছে সূর্যাস্ত আইন, খুবই গুরুত্বপূর্ণ। সূর্যাস্ত আইন আর চিরস্থায়ী বন্দোবস্ত একই ব্যবস্থা, একই পদ্ধতির নাম, দুইটা নাম। এখন এই সূর্যাস্ত আইন বা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার কারণে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে জমিদারদেরকে তো বলাই হলো যে তোমরা খাজনা আমাদেরকে নির্দিষ্ট পরিমাণে দিবে আর জমির মালিক তোমরা। এবার খাজনা নির্দিষ্ট সময়ে মানে কি নির্দিষ্ট একটা তারিখ থাকতো, মনে করেন যে অক্টোবরের বা জুলাইয়ের 31 তারিখ বা জুলাইয়ের 30 তারিখ একজন জমিদারকে বলে দেওয়া হলো যে আগামী জুলাইয়ের 30 তারিখের মধ্যে তোমাকে এই জমির খাজনা, তোমার রাজ্যে তোমার জমিদারিতে যত জমি আছে তার খাজনা আমাকে জমা দিতে হবে, পরিশোধ করতে হবে এই জুলাইয়ের 30 তারিখের মধ্যে। এইবার জুলাইয়ের 30 তারিখ মানে সূর্য অস্ত যাওয়ার আগেই দিতে হবে, মানে সন্ধ্যার আগেই। এবার কোনো জমিদার যদি এই নির্দিষ্ট তারিখে সূর্যাস্ত হয়ে যাওয়ার আগে সেই খাজনা সেই টাকা পরিশোধ করতে না পারত তাহলে তার জমিদারি কেড়ে নেওয়া হতো। এইভাবে বহু জমিদার নিঃস্ব হয়ে যায় জমিদারি হারিয়ে। আর জমিদাররা এই জমিদারি হারানোর ভয়ে কৃষকদের কাছে অমানবিক অত্যাচার করে খাজনা আদায় করত। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই ওই যে ইন্টারমিডিয়েটে একটা উপন্যাস আছে বহিপীর, হ্যাঁ বহিপীর কি নাটক সম্ভবত, এই বহিপীরে আপনারা দেখেছেন যে সূর্যাস্ত আইনের সংক্রান্ত একটা ওইরকম ঘটনা আছে। হাতেম আলী আর হাশেম মনে হয় দুই বাপ ছেলে, এবং তারা শহরে যায় বন্ধুর কাছ থেকে ওই জমিদার মানে টাকা ধার করতে যায়, কারণ তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা দিতে না পারলে জমিদারি হারাবে, এরকম একটা গল্প আছে। ওটা আসলে সূর্যাস্ত আইনি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত থেকে আমরা কি পড়বো? চিরস্থায়ী বন্দোবস্ত কি একটু মনে রাখবো, এটা কখন হয়েছিল, কে করেছিল, আর এটার অন্য আরেকটা নাম কি। জাস্ট এই তিনটা তথ্য আমরা মনে রাখবো। আসলে তথ্য বেশি না, আমি একটু বিস্তারিত বলছি সেজন্য আপনার বেশি মনে হচ্ছে। জাস্ট এই তিনটা তথ্য আমরা মনে রাখবো, এর বাইরে এখান থেকে আর কোনো প্রশ্ন আসবে না। পরেরটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। মাঝে মাঝে পরীক্ষায় আসে অধীনতামূলক মিত্রতা নীতি কি, অথবা অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন। দেখেন এই শব্দটা আগে বোঝেন। অধীনতা মানে কি, কারো অধীনতা বা বশ্যতা স্বীকার করা, আর মিত্রতা মানে বন্ধুত্ব। এই মিত্রতা মানে কি, বন্ধুত্ব। মানে সহজভাবে আপনি যদি বোঝেন যে তুমি আমার অধীনস্থ হও, তুমি আমাকে মানো, আমি যা বলি তা শোনো, এর মাধ্যমে তুমি আমার বন্ধু হতে পারো। এই ব্যবস্থার নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এই ব্যবস্থায় আসলে কি করা হতো সেটা আমরা দেখি এবং কে চালু করেছিল। অধীনতামূলক মিত্রতা নীতি এটা লর্ড ওয়েলেসলি 1798 সালে চালু করেছিলেন। ব্রিটিশদের মধ্যে অনেক শাসক ছিলেন, যাদের মধ্যে আমরা সবাইকে পড়ছি না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কে কে নিয়েছিলেন সেটা পড়ছি। লর্ড ওয়েলেসলি 1798 সালে একটা সিদ্ধান্ত নিলেন, অধীনতামূলক মিত্রতা নীতি। এটা আসলে কি জিনিস, কেমন ঘটনা? এই নীতির অধীনে ভারতীয় রাজ্যগুলি ব্রিটিশ সুরক্ষার বিনিময়ে ব্রিটিশ সেনাবাহিনীর একটি অংশ নিজ রাজ্যে রাখতে বাধ্য থাকতো এবং এই বাহিনীর খরচ তাদের নিজেদেরই বহন করতে হতো। এর মাধ্যমে ভারতীয় রাজ্যগুলো কার্যত ব্রিটিশদের অধীনস্থ হয়ে যেত। ভারতে
এই দেশে ভারতীয় রাজ্য, এই ব্যাপারটা একটু বোঝা দরকার। অধীনতামূলক মিত্রতা নীতি যদি আপনি বুঝতে চান, ব্রিটিশরা ভারত দখল করেছিল, কিন্তু ভারতের প্রত্যেকটা কোণা বা প্রত্যেকটা রাজ্যই তাদের একেবারে দখলে ছিল না। কিছু দেশীয় রাজ্য ছিল যেটা একেবারে ভারত যখন স্বাধীন হয় 1947 সালে তখনও ছিল, যেমন কাশ্মীর, যেমন এই যে আমাদের উত্তরে শিলিগুড়ির ওই জায়গাটা কি বলা হয় ওইটাকে এরকম। তারপরে দক্ষিণ পূর্ব ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলো, যেমন মনে করেন আসাম, নাগাল্যান্ড, সেভেন সিস্টার্সের রাজ্যগুলো, এগুলো ছিল দেশীয় রাজ্য বলা হতো। তো এই রাজ্যগুলি স্বাধীন ছিল, কিন্তু ব্রিটিশরা তাদের গিয়েও ডিস্টার্ব করতো। এবার তারা কি করবে, তারা তো এই ব্রিটিশদের কাছ থেকে সুরক্ষা পেতে চায়, ব্রিটিশদের কাছ থেকে বাঁচতে চায়। তো ব্রিটিশরা বলল ঠিক আছে, তোমাদেরকে আমরা কিছু বলবো না, তোমাদের এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, এখানে আমাদের ফোর্স রাখতে হবে, সেনাবাহিনী রাখতে হবে, এর বিনিময়ে আর ওই সেনাবাহিনীর মানে ব্যয়ভার তোমাদেরই বহন করতে হবে, এবং এর বিনিময়ে আমরা তোমাদের সুরক্ষা দিব, আর আক্রমণ করব না। ঠিক এইভাবে যখন একটা দেশে আরেকটা দেশের সেনাবাহিনী থাকে, সামরিক বাহিনী থাকে, তখন ওই দেশের আসলে প্রকৃত স্বাধীনতা থাকে না। এটাকে বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। যাই হোক, এটা একেবারে চিরস্থায়ী বন্দোবস্তের মতো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু মাঝে মধ্যে আসে, তাই আমরা একটু দেখে রাখবো। অধীনতামূলক মিত্রতা নীতি এটা করেছিলেন লর্ড ওয়েলেসলি। জাস্ট এই একটা তথ্য মনে রাখলেই আমাদের চলবে, ঠিক আছে। আমরা পরেরটাতে যাব, 5 নাম্বার। দেখেন, সতীদাহ প্রথা বিলোপ। এতবার এসেছে এই টপিক থেকে প্রশ্ন, এতবার এসেছে। আপনার হাতে যে কোনো মানে প্রিভিয়াস প্রশ্নের জবের প্রশ্ন ব্যাংক থাকলে একটু দেখেন যে এই সতীদাহ প্রথা থেকে কতবার কত জায়গায় কত প্রশ্ন এসেছে। আমরা জাস্ট দুইটা তথ্য মনে রাখবো। সতীদাহ প্রথা বিলোপ কখন হয়েছিল, এই সালটা মনে রাখবো। সতীদাহ প্রথা বিলোপ হয়েছিল 1829 সালে। কে করেছিলেন এই কাজটা, এই আইনটা চালু বা পাশ কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। এবং এতে একজন ইনফ্লুয়েন্সার কাজ করেছিলেন। এই আইনটা প্রবর্তনে একজন ইনফ্লুয়েন্সার কাজ করেছিলেন। সেই ইনফ্লুয়েন্সারের নাম হচ্ছে রাজা রামমোহন রায়। এই ইনফ্লুয়েন্সার আজকের যুগের টিকটকার নয়, ঠিক আছে। এখন তো ইনফ্লুয়েন্সার, টিকটকারদের ইনফ্লুয়েন্সার বলা হয়। আমি তো শঙ্কিত, আমি যখন প্রথম শুনেছিলাম যে টিকটকারদের কি বলা হয়, ইনফ্লুয়েন্সার। তারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করে, মানে তারা সমাজে ইনফ্লুয়েন্স সৃষ্টি করে, তাই না, প্রভাব সৃষ্টি করে, প্রভাবক। ইনফ্লুয়েন্সার মানে সম্ভবত প্রভাবক। তো তারা তো ব্যাপক প্রভাব আসলেই সৃষ্টি করে, তাই না। আজকে দেখলাম একটা নিউজ যে মেয়েরূপী একটা ছেলে, এবং তাকে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে কোনো একটা অখ্যাত প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড দিয়েছে। এইটা দেখার পরে অনেকেই আপনারা হতাশ হয়েছেন। আমি এরকম ফেসবুক পোস্ট দেখছিলাম, নিজেকে পুরুষ দাবি করতে আপনাদের আর ইচ্ছা করছে না। তো যাই হোক, এইরকম ইনফ্লুয়েন্সার রাজা রামমোহন রায় ছিলেন না। রাজা রামমোহন রায় তিনি আসলে প্রকৃতপক্ষে রাজা ছিলেন না, তিনি কোনো জমিদার ছিলেন না। এই রাজা উপাধিটা তাকে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ দিয়েছিলেন, বুঝেছেন, মোগল সম্রাট দিয়েছিলেন। মানে তিনি যখন ইংল্যান্ডে যান ভারতের প্রতিনিধি হিসেবে, তখন মোগল সম্রাট তিনি তাকে রাজা উপাধি দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়ে তাকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন প্রতিনিধি হিসেবে। যাই হোক, সতীদাহ প্রথা এটা নিশ্চয়ই জানেন, আমি বিশ্বাস করি, আমি আশা করি এটা জানেন। তারপরে একটু সংক্ষেপে বলি। সতী দাহ প্রথা মানে হচ্ছে একসময় হিন্দু সমাজে এটা একটা কুসংস্কার ছিল যে কম বয়সী একজন হিন্দু মেয়ে যখন বেশি বয়স্ক কোনো বৃদ্ধর সঙ্গে বিয়ে হতো, স্বাভাবিকভাবেই বুড়া মানুষ তাড়াতাড়ি মারা যায়। তো ওই বৃদ্ধ মনে করেন মারা গেল, বিয়ের পর ওই বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ পুরুষটি তার মানে অল্প বয়স্ক স্ত্রীকে রেখে মারা যখন গেলেন, তখন সমাজের মানুষ ওই মারা গেলে কি হয়, হিন্দু সমাজে যেটা মৃত ব্যক্তি তাকে পোড়ানো হয় আগুনে। তো এই পোড়ানোকেই বলা হয় দাহ। দাহ মানে কি, পোড়ানো। হ্যাঁ, দাহ মানে পোড়ানো। সতী মানে যে নারী
অন্য কোনো পুরুষের সংস্পর্শে আসেনি স্বামী ছাড়া, সেটা হচ্ছে সতী। ঠিক আছে, আমি শাব্দিক অর্থগুলো একটু বলে দিই। তো এই যে সতী, তার স্বামী মারা গেল, তার স্বামীকে চিতার আগুনে পোড়ানো হবে, আর এই সতী সমাজে থেকে যেন অনাথ সৃষ্টি তৈরি করতে না পারে, যেন অন্য কোনো পুরুষের সংস্পর্শে না যেতে পারে, তার সতীত্ব যেন নষ্ট না হয়, এই জন্যে তারা কি করতো, এই মেয়েটাকে, অল্প বয়স্ক মেয়েটাকে ওই চিতায় তুলে জ্বালিয়ে দিত, পুড়িয়ে মেরে ফেলতো। এটাকে বলা হচ্ছে সতীদাহ। এটা একটা ভয়ঙ্কর মানবিক অপরাধ ছিল। এইটার বিরুদ্ধে প্রথমে আওয়াজ তোলেন রাজা রামমোহন রায় যে এই ব্যবস্থা চলতে পারে না, এটার অবসান হওয়া উচিত। যতক্ষণ না সরকার আইন করে এটাকে নিষিদ্ধ করবে ততক্ষণ এই ব্যবস্থা বন্ধ করা যাবে না। এবং এইটা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। সালটা ছিল 1829 সাল। দেখেন, এই তিনটার বাইরে সতীদাহ থেকে আর কোনো প্রশ্ন আসবে না, এই তিনটা তথ্যের বাইরে। কি কি, কত সালে হয়েছিল, কে করেছিল, কার মানে উৎসাহে বা কার অবদান ছিল কার। হ্যাঁ, এইভাবে প্রশ্নটা হয় যে রাজারা কার উৎসাহে বা কার প্রভাবে এই সতীদাহ প্রথার বিলোপ আইন হয়েছিল। আমরা পরেরটাতে যাই, সত্ত্ব বিলোপ নীতি। সত্ত্ব বিলোপ মানে মালিকানা ত্যাগ করা। সত্ত্ব বিলোপ নীতি মানে মালিকানা ছেড়ে দেয়া। এই নীতি আবার কি? এই নীতি হচ্ছে, এই নীতি তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্রিটিশ শাসক। লর্ড ডালহৌসির সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সংস্কারমূলক কাজ এদেশে হয়েছিল। তার মধ্যে এক নম্বর হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। কোনোটা হয়েছিল ব্রিটিশদের স্বার্থে, আবার কোনোটা ব্রিটিশরা নিজেদের স্বার্থে করার পরেও এদেশের উপকার হয়েছিল। তো সত্ত্ব বিলোপ নীতি আসলে ব্যাপারটা এরকম যে এই নীতি অনুসারে কোনো রাজা বা শাসকের যদি কোনো পুত্র সন্তান না থাকতো তবে তার রাজ্য ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়ে যেত। দেখেন তো কিরকম একটা মানে জোর যার মুল্লুক তার এরকম একটা ব্যবস্থা, তাই না? একজন রাজা বা একজন শাসক, তার যদি পুত্র সন্তান না থাকে তাহলে অটোমেটিক ওই রাজ্যটা ব্রিটিশদের হয়ে যাবে। হ্যাঁ, এইটার মানে কি ঠেকানোর কোনো উপায় নাই। কেউ যদি কোনো মানে পুত্র সন্তান দত্তক নেয় তাতেও কাজ হবে না। তো এই ব্যবস্থাকে বলা হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। এই সত্ত্ব বিলোপ নীতির কারণে সাতারা, নাগপুর, ঝাঁসি, আমরা নাম শুনেছি ইতিহাসে যখন পড়েছি, নাম শুনেছি সাতারা, ঝাঁসি, নাগপুর, এই রাজ্যগুলো ব্রিটিশরা দখল করেছিল। আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম শুনেছি। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই সত্ত্ব বিলোপ নীতির কারণে তার রাজ্য ব্রিটিশরা দখল করে নিচ্ছিল, কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না। এইবার এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, এবং এর মাধ্যমে তারা এই ঝাঁসি দখল করে ফেলেছিল। এভাবে সাতারা, নাগপুর সহ আরো অনেক রাজ্য তারা দখল করেছিল। এবার দেখেন আমরা এখান থেকে কি আসলে জানবো যে সত্ত্ব বিলোপ নীতি এইটা কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। সালটা খুব বেশি জরুরি না। লর্ড ডালহৌসির আরো কিছু সংস্কার আমরা পড়ব। বিধবা বিবাহ আইন, এইটাও হয়েছিল লর্ড ডালহৌসির সময়, এবং এই সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1856 সাল, মনে থাকবে 1856 সালে লর্ড ডালহৌসি তিনি একটা আইন পাশ করেন, আইন চালু করেন যে বিধবা মেয়েদের বিয়ে দেয়া যাবে। এটা মুসলিম সমাজ না, হিন্দু সমাজে। হিন্দু সমাজে যারা ওই যে হলো যে সতীদাহ প্রথা বিলোপ করা হলো, সতীদাহ প্রথা যখন বিলোপ করা হলো তখন তো সমাজে বিধবা সৃষ্টি হলো, তাই না? স্বামী মারা গেল, স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হলো না, তাহলে স্ত্রী কি হলো? বিধবা হলো। কিন্তু হিন্দু সমাজে এই বিধবাদের বিয়ে একেবারে হারাম ছিল। এই হারাম জিনিসকে আইন করে হালাল করলেন লর্ড ডালহৌসি। 1856 সালে তিনি আইন করে দিলেন যে বিধবাদের বিয়ে দেয়া যাবে এবং বিয়ে করা যাবে। এই আইনটা তৈরিতে প্রভাবক হিসেবে কাজ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেমন সতীদাহ প্রথা বিলোপে ভূমিকা রেখেছিলেন রাজা রামমোহন রায়, আর এই আইন তৈরিতে কে অবদান রেখেছিলেন? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? এবং তিনি নিজের ছেলেকে বিয়ে দিয়ে, একজন বিধবার সঙ্গে বিয়ে দিয়ে এটার মানে চালু করেছিলেন। তো যাই হোক, এটাও লর্ড ডালহৌসির একটা আইন। রেল যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন। লর্ড ডালহৌসির সময় এই ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশে
প্রথম রেল যোগাযোগ চালু হয় কখন? 1853 সালে এই ভারতে হয়েছিল। এই প্রথম রেলটা ছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত, মানে ট্রেন। প্রথম রেলের লাইন বা ট্রেন লাইন হাওড়া থেকে হুগলি পর্যন্ত চালু হয়েছিল এবং সালটা ছিল 1853। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল। আপনাকে জিজ্ঞেস করবে ভারতীয় উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ স্থাপন করে কে, তাহলে সেটা আমরা বলবো লর্ড ডালহৌসি। আবার বলবে যে কখন চালু হয়েছিল, তখন আমরা বলবো 1853 সালে। 1853 সালের বেশ কিছুদিন পরে, প্রায় 9 বছর পরে 1862 সালে বাংলাদেশে প্রথম রেল, মানে এই বাংলা অঞ্চলে প্রথম রেল যোগাযোগ চালু হয়েছিল এবং এটি ছিল দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত। দর্শনার জগতী স্টেশন, এই স্টেশনের নাম কি? দর্শনার জগতী রেল স্টেশন, বাংলাদেশের প্রথম রেল স্টেশন, এই যে কুষ্টিয়ার পরেই এটা অবস্থিত। তো এইটা হয়েছিল লর্ড ডালহৌসির সময়। আর এক্সট্রা একটা তথ্য, যে বিশ্বের প্রথম রেলওয়ে ব্যবস্থা চালু হয়েছিল ইংল্যান্ডে 1825 সালে। এরপরে আমরা দেখব যে আরেকটা পদক্ষেপ, আরো কয়েকটা পদক্ষেপ দেখব। একটা হচ্ছে কাগজের মুদ্রা চালুকরণ। দেখেন, আমরা এখন যে কাগজের টাকা ব্যবহার করি, এই কাগজের টাকা কিন্তু বহু আগে থেকে ছিল না। মুঘলদের আমলে বলেন বা সুলতানি আমলে বলেন, সোনা রূপার মুদ্রা ব্যবহার করা হতো। ব্রিটিশদের আমলেও এই 1861 সালের আগ পর্যন্ত, 1857 সালের আগ পর্যন্ত, সালটা হচ্ছে 1857, এর আগ পর্যন্ত এই ভারতে বা বাংলাদেশের টাকা, কাগজের টাকা ব্যবহার করা হতো না। প্রথম কাগজের টাকার প্রচলন করা হয় 1857 সালে। কে করে একটু পরে বলছি, কারণ এই তিনটা কাজ একই ব্যক্তির। এই কাগজের মুদ্রা চালুকরণ, তারপরে হচ্ছে প্রথম কাগজের মুদ্রা চালুকরণ, প্রথম বাজেট ঘোষণা এবং এই উপমহাদেশে পুলিশ সার্ভিস এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করা একজন ব্যক্তিরই অবদান ছিল এবং তিনি ছিলেন লর্ড কানিং। লর্ড কানিং, নিশ্চয় নাম আপনি শুনেছেন। লর্ড কানিং এই খুবই গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি প্রথম কাগজের মুদ্রা চালু করেছিলেন, তিনি প্রথম বাজেট ঘোষণা করেছিলেন 1861 সালে। আর এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান পুলিশ যে আইনে চলে, আমাদের যে আইনে বিচার ব্যবস্থা চালু আছে, হ্যাঁ, এই বিচার ব্যবস্থা, পুলিশি আইন, সকল কিছুই এই 1861 সালে চালু করা। 1861 সালে চালু করা আইন আজও 2025 সালে চালু আছে। তো এটা করেছিলেন লর্ড কানিং। এছাড়া তিনি এই যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেছিলেন, বাংলাদেশে বিসিএস যেটা দিই, এটারই মানে মূল জায়গা হচ্ছে এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা তিনি চালু করেছিলেন। পরেরটা আমরা দেখব 10 নম্বর, খুব শর্টে দেখব, উপমহাদেশে প্রথম আদমশুমারি। 10 নম্বর কি? উপমহাদেশে প্রথম আদমশুমারি। এই উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়েছিল কখন? এই সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপমহাদেশে প্রথম আদমশুমারি মানে জনসংখ্যা কত, এটা গণনা করা হয়েছিল 1872 সালে এবং এইটা করেছিলেন লর্ড মেয়ো। পরেরটা হচ্ছে মেয়ো, ম্যাও না কিন্তু মেয়ো, বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। এটা প্রেক্ষাপট কি, কেন হয়েছিল সেই আলোচনা আমরা যাব না, আমাদের এত দরকার নাই। আমাদের আসলে জাস্ট জানতে হবে যে বঙ্গভঙ্গ কখন হয়েছিল, বঙ্গভঙ্গ কখন হয়েছিল এবং কে এই বঙ্গভঙ্গ করেছিলেন। খুব সংক্ষেপে বলি, মুসলমানদের বা এই বাংলার মুসলিম জনগোষ্ঠীকে একটু সুবিধা দেওয়ার জন্য, আবার তাদের ডিভাইড অ্যান্ড রুল এই পলিসির কারণে লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন। মানে বাংলাকে ভেঙে দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, এই নামে একটা প্রদেশ গঠন করা হয়, একটা পশ্চিমবঙ্গ যেটা এখনো ভারতে আছে পশ্চিমবঙ্গ নামে। এই বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আরেকবার দেখেন, একটা হচ্ছে আদমশুমারি কখন হয়েছিল, বঙ্গভঙ্গ কে করেছিল, বঙ্গভঙ্গ কখন হয়েছিল, আবার বঙ্গভঙ্গ রদ কখন হয়েছিল এবং কি করেছিল। রদ মানে বাতিল, বঙ্গভঙ্গ করা তো হলো 1905 সালে। এইটা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে 1911 সালে আবার এই সিদ্ধান্ত পরিবর্তন করে সমগ্র বাংলাকে একত্রিত করা হয়, এটাকে বলা হয় বঙ্গভঙ্গ রদ। 1911 সালে হয়েছিল। লর্ড হার্ডিন্স, যার নামে আমাদের পাকশিতে রেল সেতু আছে, হার্ডিন্স ব্রিজ, সেই হার্ডিন্স এই হার্ডিন্স একই।
এরপর আমরা আমরা আমাদের আসলে সিদ্ধান্ত শেষ। আরও কিছু সিদ্ধান্ত আছে ব্রিটিশদের আমলে নেওয়া, তো সেগুলো আমাদের হয়তো পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে, এবং সেগুলো নিয়ে কথা বলবো। এবং ব্রিটিশ শাসন থেকেই আমি গুরুত্বপূর্ণ ব্রিটিশ এর পরের ক্লাস আমার হবে, একটু দেখেন, এরপরে আমি আরেকটা ক্লাস অন্য একদিন নিব যে ব্রিটিশদের বিরুদ্ধে কি আন্দোলন হয়েছিল এবং সংস্কার আন্দোলন কি হয়েছিল। এটা আমি যদি ওপেন ক্লাসে নাও নিতে পারি, শীঘ্রই আমাদের যে পেইড ব্যাচ চালু হবে সেখানে কিন্তু এটা নিয়ে বিস্তারিত ক্লাস আমি নেব। তো যাই হোক, আজকের ক্লাসে যেই জিনিসটা আমি আপনাকে এক কথায় বলবো যে আপনি এতদিন ধরে ব্রিটিশ শাসনের বিভিন্ন দিক পড়েছেন, ব্রিটিশ শাসনের এই টোটাল ইতিহাস আমাদের আসলে প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে তাদের সময় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেগুলো সম্পর্কে জানা। তার মধ্যে আমরা একটা দেখলাম যে দ্বৈত শাসন ব্যবস্থা, একটা দেখলাম চিরস্থায়ী বন্দোবস্ত, 5 সালা ব্যবস্থা, 10 সালা ব্যবস্থা, সতীদাহ প্রথা রহিতকরণ, বিধবা বিবাহ আইন চালুকরণ, বঙ্গভঙ্গ, এরকম গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। জাস্ট এই কয়টা জানলেই আমাদের চাকরির পরীক্ষায় এর বাইরে আর কিছু আসে না ব্রিটিশ আমল থেকে, মানে ব্রিটিশদের সিদ্ধান্ত সংস্কার এখান থেকে, আন্দোলনের পার্ট থেকে আসবে, সেটা আমি অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই বিদায় চাইছি আমি শাহিন স্যার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।